শেখ হাসিনা আওয়ামী লীগকে কবর দিয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খয়ের ভূঁইয়া বলেছেন, রায়পুরে মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছি। আমি প্রতিষ্ঠা করায় শেখ হাসিনা কলেজটি এমপিওভুক্ত করেনি। একজন প্রস্তাব নিয়ে এসেছে, বেগম ফজিলাতুন্নেসা কলেজ নামকরণ করা হলে এমপিওভুক্ত করা হবে। এটি ছিল আওয়ামী লীগের কাছে দলীয়করণের সর্বোচ্চ প্রভাব। এখন কোথায় তাদের দল? এখন মুখেও কেউ আওয়ামী লীগের নাম নেয় না। শেখ হাসিনা আওয়ামী লীগকে কবর দিয়েছে। আওয়ামী লীগকে রেখে তিনি পালিয়েছেন। আমাদের এই উপমহাদেশে কোনো রাষ্ট্রনায়ক এভাবে পালানোর অবস্থা দেখিনি। শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে সমমনা ঐক্য পরিষদে আয়োজিত শিক্ষামূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই সময় নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুস সোবাহান ও শশী ভুবননাথকে সংবর্ধনা দেওয়া হয়। পরে আজান, কোরআন তেলাওয়াত, দেশাত্মবোধক গান ও জিয়াউর রহমানের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। তিনি বলেন, গঠনমূলক ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে আগামী দিনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে হবে। যদি পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে যেতে পারি, তাহলে এদেশ থেকে দরিদ্র ও বেকারত্ব থেকে দেশকে মুক্ত করতে পারব। মানুষের অধিকার প্রতিষ্ঠার গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা হবে। সমমনা ঐক্য পরিষদের সভাপতি কামাল হোসেন বিলাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী এইচ আল রশিদ পাটোয়ার টিটু, সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল কবির রাব্বি সহ আরও কয়েকজন। এদিকে এতিম লীগ জননী শেখ হাসিনা সম্প্রতি ঠিকানায় খালেদ মহিউদ্দিন ইউটিউব ভিত্তিক চ্যানেলে উচিত কথা পর্ব 1-এ খালেদ মহিউদ্দিন পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু আলোচনা করেন। ভিডিওটি ইউটিউবে আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ব্যাপক শেয়ার হয়। খালেদ মহিউদ্দিন বিগত হাসিনা সরকারকে নিয়ে কি বলতে চেয়েছেন তার কিছু উল্লেখযোগ্য অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জাতির পিতা নাই তো কি হয়েছে? কেউ কেউ বলেছেন, ট্রাম্পকে দিয়ে জাতির কাকার খেল দেখাবে। 800 বছর পর রাজা লক্ষণ সেনের পদাঙ্ক অনুসরণ করে আপা পালালেন খিড়কির দরজা দিয়ে। সে সময় তার আর কিছুই মনে ছিল না। তার অনুগত মাফিয়া বাহিনী, যারা তার হুকুমে মানুষ ধরছে, কচুকাটা করছে, সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করেছে। পালানোর সময় তাদের কথাও মনে পড়ল না। এতিম লীগ জননী শেখ হাসিনা এই না হলো জননী। অবশ্য পালানোর সময় বুদ্ধি করে টেলিফোন নিতে ভুলে যাননি। মজার ব্যাপার, এই টেলিফোন দিয়ে তিনি নানা জায়গা থেকে ছোট ভাইদের উদ্দেশ্যে বাণী চিরন্তর সারেন। ওবায়দুল কাদেরের মতো বলতে হয়, এরা কারা, কোথায় থেকে এলো? এই আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব কারা, যারা নেত্রীর দেখা পায়? ফাঁস হওয়া ফোন কল নিয়ে মহিউদ্দিন মনে করেন, এই ফোন কলগুলি বানানো অথবা যারা তার সাথে কথা বলছে তারাই এই ফোন কলগুলো ফাঁস করেছে। উনি এমনও বলেন, তোমরা গিয়ে ট্রাম্পের ছবি সামনে নিয়ে মিছিল করলে, ট্রাম্পের ছবি তুললে সেটা আমি ট্রাম্পকে পাঠিয়ে দেব। আপা এখন হ্যামিলিয়নের বাঁশিওয়ালা হয়ে তার গর্তের ইঁদুর ভাই বোনদের কানে ট্রাম্প প্যাড বাজাবেন, আলো আসবেই। এদিকে দেশে ফ্যাসিবাদের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না, তারা ফ্যাসিবাদী দল। 1972 থেকে 75 সালে ফ্যাসিবাদের জন্ম দেন শেখ মুজিব। এই দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান। শনিবার সকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল ময়দানে বিএনপির এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, গত 16 বছরে কোথাও কুপিয়ে, কোথাও গুলি করে হত্যা করে বিএনপির নেতাকর্মীদের গুম করেছে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা। পুলিশকে ব্যবহার করেও তারা হত্যা করেছে। গায়েবী মামলা দেওয়া হয়েছে। পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব নয়। বিএনপির মহাসচিব বলেন, জনরোষের স্বৈরাচার আওয়ামী লীগ পালিয়ে গেছে, তাই এখন থেকে আল্লাহর রহমতে বেরিয়ে এসেছে বাংলাদেশ। এদিকে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন, বললেন রিজভী। বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখন দেখি ঢেকি নরকে গেলেও ধান ভাঙে। ছাত্র জনতাকে প্রতিহত করতে শেখ হাসিনা ছাত্রলীগ, যুবলীগকে গুলি করে হত্যার লাইসেন্স দিয়েছিলেন, আর তিনি হত্যাকাণ্ড চালিয়ে মায়াকান্নার অভিনয় করতেন। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ সবাইকে ফেলে দিয়ে গত 5ই আগস্ট তিনি একাই পালিয়ে গেলেন। এখন আশ্রিত দেশে বসে মাঝে মাঝে আওয়াজ দেন, কিন্তু সাড়া পান না। মাঝে মাঝে গুজবও ছড়ান উনি। তিনি মিথ্যার ধান ভাঙছেন। শুক্রবার নয়াপল্টনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি। রিজভী বলেন, দেশের মানুষকে কষ্টে রেখে উপদেষ্টাদের যা ইচ্ছে তাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।
উপদেষ্টারা চাকরিজীবীর মতো কাজ করছেন। যারা ছাত্র জনতার আন্দোলনের স্পিরিটের সঙ্গে ছিলেন না, এমন ঘাপটি মেরে চুপ থাকা লোকদের উপদেষ্টা বানানো হয়েছে। শুনি তারা নাকি সুশীল সমাজের লোক। বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী লোকজন, কিন্তু তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগের মতোই আছে, জনগণের দুর্ভোগও আগের মতোই আছে। এখনও আলুর কেজি ৭০ থেকে ৭৫ টাকা থাকে, তাহলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা কমতে থাকবে। কোম্পানি তেলের বাজার নিয়ন্ত্রণ করে, এই সিন্ডিকেটকে কেন ধরছেন না? ডিমের দাম কেন আকাশচুম্বী থাকবে? শ্রমিকরা যদি না খেতে পারে তাহলে এই রক্তদান ব্যর্থ হয়ে যাবে। অন্তর্বর্তী সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে না পারায় দিনমজুর শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, একতরফাভাবে শেয়ার বাজার আত্মসাৎ, ব্যাংক লুটপাট করে টাকা পাচার করেছে সালমান এফ রহমান। শুনেছি কারাগারে তিনি খুব বহাল তবিয়ত আছেন, সেখানে সে নানা তৎপরতা চালাচ্ছে। গার্মেন্টস সেক্টর সহ সব জায়গায় অস্থিতিশীল ও পথ রোধ করার পেছনে সালমান এফ রহমানের ভূমিকা রয়েছে, কারণ ৯০% গার্মেন্টস মালিক আওয়ামী লীগ, তাদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তিনি লুটেপুটে টাকা পাচার করে দেশকে সর্বশান্ত করে দিয়েছেন। এই টাকাগুলো কই? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশ্যে রিজভী বলেন, ব্যাংকে নির্বাচন করে শ্রমিক কর্মচারীরা, কিন্তু বৃহস্পতিবার একটি সংবাদ দেখলাম বাংলাদেশ ব্যাংকে অফিসার কল্যাণ সমিতির নির্বাচন হয়েছে, সেখানে আওয়ামীপন্থীদের জয়লাভ হয়েছে, কিন্তু ব্যাংকে কোনো রাজনৈতিক দল থাকতে পারে না, এটা উদ্দেশ্য প্রণোদিত। এরা কারা? দেশ থেকে টাকা পাচার করার পেছনে এই খাপটি মেরে থাকা লোকজনই জড়িত ছিল। এদিকে আবু সাইদকে নিয়ে শেখ হাসিনার দাবি কতটুকু সত্য? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ। তার মৃত্যু নিয়ে একটি বক্তব্য দিয়েছে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার ওই বক্তব্যের অডিওটি পোস্ট করা হয়। ১ মিনিট ৩৯ সেকেন্ডের ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, গুলি খাওয়ার পরে আবু সাইদকে ৪-৫ ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল। আবু সাইদ গুলি খাওয়ার পর তার সঙ্গী সাথীরা তাকে টেনে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। শেখ হাসিনা বলেন, হাসপাতালে নেবে, অপারেশন করবে, বুলেট বের করবে, বাঁচানোর চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল কিন্তু ৪-৫ ঘন্টা পরে। ৪-৫ ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন তাকে চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। ১৬ জুলাই দৈনিক কালের কণ্ঠে ৪:১৩ প্রকাশিত প্রতিবেদনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদের বরাত দিয়ে বলা হয়, আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ইংরেজি ডেইলি সানের বাংলা সংস্করণেও ৪:১৩ আবু সাইদদের মৃত্যুর ব্যাপারে হাসপাতালের ডেথ সার্টিফিকেটের তথ্য দিয়ে লিখেছে, আবু সাইদকে বিকেল ৩:০৫ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। ওই দিনের ঘটনা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ফেসবুক পেজে একটা লাইভ ভিডিও পাওয়া যায়। ১৬ জুলাই দুপুর ২:১৬ শুরু হওয়া লাইভটির ১ মিনিট ৫৫ সেকেন্ডের মাথায় আবু সাইদকে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায়। এরপরই আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী আবু সাইদকে সেখান থেকে নিয়ে যান। এর আগে তাকে লক্ষ্য করে পুলিশকে গুলি ছুড়তে দেখা যায়। আবু সাইদের মৃত্যু নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ১৬ জুলাই বিকেল ৪:০১ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে বলা হয়, আবু সাইদের মৃত্যুর ঘটনা ঘটে ওই দিন বেলা ২:৩০টার দিকে। প্রতিবেদনটিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইউনুস আলীর বরাত দিয়ে বলা হয়, আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি আবু সাইদের মরদেহ দেখেনি, তবে জরুরি বিভাগের চিকিৎসকেরা জানিয়েছে তার শরীরে রাবার বুলেটের ক্ষতের চিহ্ন আছে। দৈনিক প্রথম আলো ১৬ জুলাই সন্ধ্যায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই দিন বেলা ২টার দিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় আহত হন আবু সাইদ। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুল আরফিন।